ইউক্রেন যুদ্ধে এবার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপীয় ইউনিয়নের নতুন এক পদক্ষেপ। রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে আগেভাগেই প্রস্তুত ছিল পশ্চিমা বিশ্ব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এবার শুধু অস্ত্র নয়, যুদ্ধের খরচও নিজের কাঁধে তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে সরাসরি পাঠাবেন ইউক্রেনে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনে তারা 10 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এই তহবিল দিয়ে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন, ক্ষুদ্র ব্যবসা ও কৃষি খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা অস্ত্র পাঠাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন খরচ দিচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য ইউরোপের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও কৌশলগতভাবে এটি একটি বড় পরিবর্তন। প্রথমবারের মতো যুদ্ধের খরচের দায়িত্ব অন্যের সাথে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে ইউক্রেন। তবে এসবের মাঝেই পূর্ব ইউক্রেনের একের পর এক গ্রাম দখলে নিচ্ছে রাশিয়া। ডোনেৎস্ক, খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে রুশ বাহিনী গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্রেফ প্রতিরোধ এখন ইউক্রেন সেনাবাহিনীর জন্য আর যথেষ্ট না। তবে ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই গতিতে চললে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার সময় লাগবে 89 বছর, যা অবশ্য অসম্ভব। ইতোমধ্যে রাশিয়া বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে। কেবল গত সপ্তাহেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছোড়া হয়েছে 25টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 577টি ড্রোন। যদিও তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা অধিকাংশ হামলাই প্রতিহত করেছে। কিন্তু জাতিসংঘ বলছে, জুন মাসে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা ছিল সর্বোচ্চ। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন এখন ভয়াবহ চাপে। তাই শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় আরও বাড়াতে হবে। ইউরোপীয় ইউনিয়ন প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর দিকে আরও দ্রুত এগোচ্ছে। অন্যদিকে এ নিয়ে রাশিয়া ক্রুদ্ধ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের এই পদক্ষেপ সরাসরি যুদ্ধকে উস্কে দিচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একে রাশিয়ার বিরুদ্ধে ঘোষণা ছাড়া যুদ্ধ বলে অভিহিত করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করেছেন, যদি 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপ করা হবে। নাম উঠে এসেছে চীন, ভারত ও ব্রাজিলের মতো বড় ক্রেতাদের। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ভাষ্য আসলে এক ধরনের কূটনৈতিক চাপ। রাশিয়ার প্রতি তার নীতিগত অবস্থান আগেও বেশ নমনীয় ছিল। সেক্ষেত্রে এ ধরনের শুল্ক হুমকি বাস্তবে কার্যকর হবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়। যুদ্ধের তীব্রতা বাড়ার পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক হিসাব নিকাশ। ইউরোপের ব্যয় বহনের সিদ্ধান্তে সাময়িক স্বস্তি এলেও সামনে রয়েছে দীর্ঘ পথ। আর রাশিয়ার প্রতিক্রিয়া বলছে, এই যুদ্ধ আরও জটিল রূপ নিতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে। নতুন এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। হামাসের ভাষ্যমতে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে ইসরায়েল। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে প্রথমবারের মতো চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তেল আবিব। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ, মৃত্যুর মিছিল ও মানবিক সংকটের মাঝেও এই খবরে স্বস্তির বাতাস বইছে অবরুদ্ধ গাজার নাগরিকদের মাঝে।
শুক্রবার মিশরীয় দৈনিক আল ওয়াতানের বরাতে তাসের ওই প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ এলাকা মোরগক্ষ ত্যাগ করতে সম্মত হয়েছে ইসরায়েল। এরপরই উভয় পক্ষ একমত হয়ে সেনা প্রত্যাহারের রূপরেখা নির্ধারণ করে। এই চুক্তিটি এমন এক সময় এলো যখন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় পরোক্ষ আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারই ছিল তাদের এই আলোচনার মূল কেন্দ্র। চলমান এই পরোক্ষ সংলাপের সময় হামাস একটি আপডেটেড পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা তুলে ধরা হয়েছে। হামাস ঘনিষ্ঠ বার্তা সংস্থা মান এর খবরে বলা হয়, আলোচনার অগ্রগতিতে এই পরিকল্পনাকে বড় এক ধাপ হিসেবেই দেখা হচ্ছে। মান আরও জানায়, হামাসের প্রস্তাবনা অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুদ্ধবিরতি কার্যকর করার যে শর্তাবলী রয়েছে তার আওতাভুক্ত। অর্থাৎ যুদ্ধের রীতি টানতে হলে উভয় পক্ষকেই এখন সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিকভাবে এই আলোচনার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে দোহায় পাঠাবে হোয়াইট হাউস। 7 জুলাই প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তবে সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, এখনও দোহায় আলোচনায় অংশ নেননি উইটকফ। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে তিনি দোহায় যাবেন, যাতে করে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে জোরালো হয় চুক্তি ঘোষণার সম্ভাবনা। এর আগে 6 জুলাই থেকে দোহায় শুরু হয় নতুন দফার আলোচনা। সেখানে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় নিজেদের বক্তব্য উপস্থাপন করে আবারও মুখোমুখি হয় ইসরায়েল ও হামাস। বিশ্লেষকদের মতে, গাজা থেকে সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন হলে এটি শুধু গাজার জনগণের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবেই বিবেচিত হবে। দীর্ঘ সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে এটাই হতে পারে সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ। তবে প্রশ্ন থেকেই যায়, এই চুক্তি কতটা টেকসই হবে, বাস্তবায়নে কী ধরনের বাধা আসতে পারে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য সময়সীমা কতটুকু। বিশ্লেষণ বলছে, চুক্তি ঘোষণার আগে কার্যকর মনিটরিং মেকানিজম ও আন্তর্জাতিক সহায়তা ছাড়া শুধু রাজনৈতিক সদিচ্ছা দিয়েই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। অপেক্ষা এখন দোহা থেকে চূড়ান্ত ঘোষণার, যে ঘোষণার দিকে তাকিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতিটি মানুষ একটা নিঃশ্বাস নেওয়ার আশায়। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে গোপন তথ্য প্রকাশ্যে এসেছে। ইরানের সরকার ব্যবস্থা ধ্বংসই ছিল ইসরায়েলের আক্রমণের মূল কারণ। এক বক্তব্যে এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে খামেনির এই বক্তব্য। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট ভাষায় বলেছেন, গত মাসের 12 দিনের ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সরকার ব্যবস্থাকে পতনের দিকে ঠেলে দেওয়া। বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় আঘাত এনে শাসন ব্যবস্থাকে দুর্বল করাই ছিল আগ্রাসনকারীদের পরিকল্পনা। তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে উৎখাত করতেই চেয়েছিল ইসরায়েল। গত 13 জুন ইরানে শুরু হয় ইসরায়েলি বাহিনীর হামলা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরান জানিয়েছে, এই হামলায় অন্তত 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলার জবাবে ইরানও চালায় পাল্টা আক্রমণ। তেহরানের দাবি, তাদের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হন অন্তত ২৮ জন। ১২ দিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে থামে এই সংঘাত। সংঘাত চলাকালে একটি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সরকার ব্যবস্থা খুবই দুর্বল, আর ইসরায়েলের হামলা নিঃসন্দেহে ইরানের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। ইসরায়েলের হামলার মধ্যেই ২২ জুন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, ইস্পাহান ও নাতানজোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই প্রসঙ্গে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর এটি ছিল বড় আঘাত এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সহ অন্যদের এর চেয়েও বড় আঘাত মোকাবিলা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এই হামলার পর একরকম স্থবির হয়ে পড়ে চলমান পারমাণবিক আলোচনা। গত ১২ এপ্রিল শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা পৌঁছায় ৬ষ্ঠ দফায়, কিন্তু আলোচনার মাত্র ২ দিন আগেই ইসরায়েল হামলা চালানোয় আলোচনা আর এগোয়নি। তেহরান বলছে তারা কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, তবে শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে তারা ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেবে না। বিশ্লেষকরা বলছেন, এই পুরো ঘটনার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। শুধু একটি সরকারকে দুর্বল করা নয়, বরং একটি রাষ্ট্র ব্যবস্থাকে চাপে ফেলে ভবিষ্যতের ভূরাজনৈতিক ভারসাম্য পুনর্গঠনের লক্ষ্যও থাকতে পারে এই সংঘাতের নেপথ্যে। ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এবার ইয়েমেনি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এই বন্দরটি কার্যত অচল হয়ে গেছে। ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বন্দরটির কার্যক্রম মারাত্মক বিঘ্ন দেখা দেয় কর্তৃপক্ষ রোববার থেকে তা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক জাতীয় পত্রিকা দ্য ক্যালকালিস্ট জানিয়েছে, এইলাত বন্দরের আয় ব্যাপকভাবে কমে যাওয়ায় কর বকেয়ার কারণে পৌরসভা বন্দরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এর ফলে বন্দরটি প্রশাসনিক কার্যক্রমও থমকে দাঁড়িয়েছে। শুধু আর্থিক নয়, এই ক্ষতির প্রতিক্রিয়া পড়ছে ইসরায়েলের লজিস্টিক চেইনেও। পণ্য আমদানি রপ্তানির বড় একটি অংশ এইলাত বন্দরের উপর নির্ভরশীল। তবে চলমান সংঘাতের কারণে অনেক মালবাহী জাহাজ এখন ঘুরিয়ে দেয়া হচ্ছে আশদোদ কিংবা হাইফা বন্দরের দিকে। এর ফলে বাড়ছে সময়, খরচ এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের জন্য কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা। কারণ দক্ষিণ ইসরায়েল ও পার্শ্ববর্তী কিছু আফ্রিকান ও এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যের অন্যতম প্রবেশপথ ছিল এটি। ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কয়েক দফায় ইয়েমেনে আঘাত হেনেছে বলে দাবি করলেও ইয়েমেনের দিক থেকে হামলার গতি থামেনি। বরং বাণিজ্যিক স্থাপনাগুলো যে নতুন করে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, এই বন্দর সংকট তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। ইয়েমেনের হুতিরা এর দায় স্বীকার করেছে, এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই হামলা আন্তর্জাতিক জলপথ ও বেসামরিক অবকাঠামোর উপর হওয়ায় জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করছে।
হিউম্যান রাইটস ওয়াচ এর মতো মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষকেই সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, অর্থনীতি ও বেসামরিক স্থাপনাকে রাজনৈতিক কিংবা সামরিক সংকট থেকে বাইরে রাখা উচিত, কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব কেবল সংশ্লিষ্ট দেশ নয়, পুরো অঞ্চল ও আন্তর্জাতিক বাজারে পড়ে। গবেষকরা মনে করছেন, লোহিত সাগর এখন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জলপথ নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে চাপ সৃষ্টির মতো ঘটনা ভবিষ্যতে এই এলাকায় আরও বড় উত্তেজনা তৈরি করতে পারে। এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে, ইসরায়েল কি নতুন করে তার সমুদ্রপথ ও বাণিজ্য কৌশল সাজাবে, নাকি হুমকি মোকাবিলায় আরও আগ্রাসী হয়ে উঠবে, সেটা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে অর্থনীতি ও নিরাপত্তা এখন সমানভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সৌদি আরবে লোহিত সাগরের উপকূলে ১৭০ কিলোমিটার দীর্ঘ একটি ভবিষ্যৎমুখী শহর গড়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখন প্রশ্নের মুখে। দ্য লাইন নামে পরিচিত এই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। খরচ বেড়ে যাওয়া, তেলের দর পতন এবং অভ্যন্তরীণ নানা সংকট সৌদি সরকারের এই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ২০২১ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। বলা হয়েছিল, এই শহরে কোনো গাড়ি থাকবে না, থাকবে না দূষণ। মাত্র ৫ মিনিট হাঁটার মধ্যেই এখানকার ১ কোটি নাগরিক নিজেদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী সব পণ্য পেয়ে যাবে হাতের মধ্যে। এছাড়াও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাবে মাত্র ২০ মিনিটে। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ মানুষ সেখানে বসবাস করবে, কিন্তু এখন সেই সংখ্যা কমিয়ে ধরা হয়েছে মাত্র ৩ লাখে। এছাড়াও ২০৩০ সালের মধ্যে শহরের মাত্র ২.৫ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় সৌদি আরবের সার্বভৌম বিনিয়োগ তহবিল কিছু আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানকে প্রকল্পটির অর্থনৈতিক ও কারিগরি সম্ভাব্যতা পুনর্মূল্যায়নের জন্য নিয়োগ দিয়েছে। ইতোমধ্যেই এই প্রকল্প থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সরে দাঁড়িয়েছেন। অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে, সৌদি সরকারের রাজস্বের এখনও প্রায় ৬১% আসে তেল থেকে। ২০২৫ সালের বাজেটেও এই নির্ভরতা স্পষ্ট। অন্যদিকে চলতি বছর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেশিরভাগ সময়ই ব্যারেল প্রতি $৭০ নিচে রয়েছে। এর ফলে একদিকে ঘাটতি বাড়ছে, অন্যদিকে কমে যাচ্ছে বড় বড় বিনিয়োগও। তবে এই প্রতিকূলতার মধ্যেও সৌদি আরব তাদের উদারীকরণ নীতির কিছু অংশ চালিয়ে যাচ্ছে। সামাজিক সংস্কার, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং বিদেশিদের জন্য সম্পত্তি বেচাকেনার সুযোগ, এসব ইতিবাচক দিকেও নজর রাখছে সৌদি সরকার। কিন্তু শেষ পর্যন্ত দ্য লাইন প্রকল্প সফল হবে কিনা তা নির্ভর করবে বাস্তবায়ন ক্ষমতা, অর্থনৈতিক ভারসাম্য এবং রাজনৈতিক সংকল্পের উপর। উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবে রূপ নিলে তা হতে পারে মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। তবে ব্যর্থ হলে এটি পরিণত হতে পারে আধুনিক ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অপচয়ে। আগের সব দ্বন্দ্ব ভুলে ভারত ও রাশিয়ার সাথে জোট বাঁধতে যাচ্ছে চীন। বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে ৩ শক্তিধর দেশের এই জোট আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা বিশ্লেষকদের। 贯彻中华人民共和国香港特别行政区维护国家安全法，恢
会同最高人民法院国家。 আরআইসি জোটটি পাকাপোক্ত করতে রাশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই আহ্বান জানানো হয়েছে। চীনও জানিয়েছে স্পষ্ট সমর্থন। এখন নজর ভারতের অবস্থানের দিকে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, চীন ও ভারতের সঙ্গে আলোচনায় আমরা আশাবাদী। এই কাঠামো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন তিনটি গুরুত্বপূর্ণ দেশের যৌথ উদ্যোগ যারা ব্রিক্সেরও প্রতিষ্ঠাতা সদস্য। তার এই বক্তব্য আরআইসি পুনরায় সক্রিয় করার কূটনৈতিক তাগিদকেই নির্দেশ করে। রুদেনকোর মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সহযোগিতা শুধু নিজ নিজ দেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও এটি সহায়ক। ভারত ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে চীন প্রস্তুত। 两岸同胞一家亲。 সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে চীন সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। এই কূটনৈতিক বৈঠককে বিশ্লেষকরা আরআইসি পুনরুজ্জীবনের ইঙ্গিত বলেই মনে করছেন। текущими параметрами тоже совместными. Это вас তবে বাস্তবতা হলো 2019 সালের পর কোভিড-19 এবং 2020 সালে পূর্ব লাদাখ সীমান্ত সংঘর্ষের পর থেকে কার্যত বন্ধ হয়ে যায় এই জোটের কার্যক্রম। সম্পর্ক পড়ে যায় জমাট বাঁধা নীরবতায়। কিন্তু 2023 সালের ব্রিক্স সম্মেলনে মোদি ও শি জিনপিং এর বৈঠকের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 谁也无法隔断我们的 রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এর আগেই বলেছিলেন, ভারত ও চীনের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। আমরা আন্তরিকভাবেই চাই এই ঐতিহাসিক জোট আবারও কার্যকর হোক। জানা গেছে আরআইসি কাঠামো থেকেই পরবর্তীতে গড়ে ওঠে ব্রিক্স ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। Исходим из того, что единственным তবে বিশ্লেষকদের মতে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে পাকিস্তান ইস্যুতে বেইজিং এর অবস্থান এই কাঠামোকে দীর্ঘদিন ধরে স্থবির করে রেখেছে। ভারতের কোয়াড জোটে অংশগ্রহণ আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করাও চীন ও রাশিয়ার কূটনীতিতে উদ্বেগের কারণ। চীনের দৃষ্টিতে কোয়াড জোট মূলত তার প্রভাব রুখতে গঠিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত যখন পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে একাত্ম হতে শুরু করে, তখন রাশিয়ার কাছেও আরআইসি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। специальной военной операции. Значительный вклад в রাশিয়ার একাডেমি অব সায়েন্সের বিশ্লেষক লিডিয়া কুলিক বলেন, সংঘাতপীড়িত ইউরেশিয়ায় আরআইসি হতে পারে নতুন আশার প্রতীক। চীন ভারত সম্পর্কে জটিলতা থাকলেও রাশিয়ার সক্রিয় ভূমিকা কাঠামোটি আবার সচল করতে পারে। поддерживать ровные отношения. সিদ্ধান্ত এখন সময় ও কূটনৈতিক বাস্তবতার উপর। আরআইসি পুনরায় সক্রিয় হলে শুধু দক্ষিণ ও মধ্য এশিয়া নয়, পুরো ইউরেশিয়া অঞ্চলে একটি নতুন ভূরাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হতে পারে। 维护人员和项目安全来立场。 Исходим из того, что диалог будет строиться на равноправной и